বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য। আমার আজকের অতিথি আমার বায়ে বসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট শামর রেজাউল করিম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। দুজনের কাছে যে প্রশ্নটা যে করতে চাই, যে অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনীতি একটা স্থবির অবস্থার মধ্যে আছে, দেশ কি অবস্থায় আছে কেউই বুঝতে পারছে না, কি হচ্ছে কি হবে সেগুলো নিয়ে মানুষের মধ্যে নানা রকমের সংশয়, নানা রকমের গুঞ্জন রয়েছে। তো সব মিলিয়ে কি মনে হয় আপনাদের কাছে যে বাংলাদেশের রাজনীতি আর গণতন্ত্রের ভবিষ্যৎ কি? যদিও প্রধানমন্ত্রী বলেছেন একদিন আগেই যে বাংলাদেশের গণতন্ত্র এখন বিশ্বজয় করছে। অন্যদিকে আমরা দেখছি যে রাজনীতির আলোচনা মূলত আব্দুল লতিফ সিদ্দিকী, প্রয়াত পিয়াস করিম কিংবা বিরোধী রাজনৈতিক দলের কোন নেতার পুত্র এফবিআইকে ঘুষ দিয়েছে প্রধানমন্ত্রীর পুত্র সম্পর্কে তথ্য পাওয়ার জন্য। এর বাইরে আর যাচ্ছে না। আপনি যদি মিস্টার শামর রেজাউল করিম আলোচনাটা শুরু করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে সংশয়ের কথাটা আপনি বললেন, অনেকেই মনে করছে এরকম সব সময় তো সবাই তো একমত হয় না, ভিন্ন মতাবলম্বী লোকজন থাকে। বাংলাদেশের রাজনীতি স্থবির অবস্থায় আছে এই কনসেপ্টটার সঙ্গে আমি একমত হতে পারি না। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতি গঠনতান্ত্রিক উপায়ে এর চর্চা চলছে। সেই চর্চার জায়গায় কখনো কোনো দল ক্ষমতায় থাকে, কোনো দল বিরোধী দলীয় রাজনীতিতে থাকে, কোনো সময় বিরোধী দলের বাইরে গিয়েও কোনো রাজনৈতিক অবস্থানে থাকে। যেমন জাতীয়তাবাদী দল বারবার ক্ষমতা এসছে, সেই দলটি একসময় বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারে, বিরোধী দলে নাও থাকতে পারে, এটা হতে পারে। রাজনীতির সক্রিয় অবস্থার দ্বারা আমি এটা বুঝি না যে লড়াই হবে মাঠে, আন্দোলন হবে, আন্দোলন নামে সহিংসতা হবে, হরতাল হবে, বিভিন্নভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি হবে। এটাকে রাজনৈতিক চর্চা আমার কাছে মনে হয় না, যদিও কালচারটা বেশ ডেভেলপ বাংলাদেশে করেছিল। এখন আমার কাছে মনে হয় যে একটা স্থির পরিবেশ বলতে রাজনীতির নির্জীবতা না, একটা কনস্ট্রাকটিভ জায়গায় বাংলাদেশের রাজনীতি আসছে। গণতন্ত্রের উত্তরণের জন্য দুইটা বিষয় থাকে। একটা হলো রাজনীতির পরিশীলিত পরিমার্জিত রূপ নেওয়া, ঐতিহ্য ফিরে আনা। দ্বিতীয় হচ্ছে দেশের উন্নয়নে রাজনৈতিক দল সমূহ যারা আছেন তাদের ভূমিকা রাখা। সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশ এখন তার ডেভেলপমেন্টে কাজ করছে। এই ডেভেলপমেন্টটা দেশীয় পরিসরে ছোট্ট করে যদি দেখেন, মানুষের খুব কাছাকাছি যে চাওয়াগুলো থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আধুনিক শিক্ষা, তার যে মৌলিক কিছু অধিকার, সেই অধিকারগুলো মানুষ এখন অধিকার বঞ্চিত না। কোথাও এখন কৃষক তার ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করতে হচ্ছে না, কৃষি উপকরণের জন্য তাকে আন্দোলন করতে হচ্ছে না, বিদ্যুতের জন্য তার আন্দোলন করতে গিয়ে গুলি খেতে হচ্ছে না, শিল্প কোথাও ভঙ্গুর অবস্থায় পড়ে নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনেক রেকর্ড করেছে, বৈদেশিক মুদ্রার রেকর্ড বাংলাদেশের সমস্ত ইতিহাসকে ব্রেক করে দিয়ে ডেভেলপ করছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের অগ্রযাত্রাকে স্বাগত জানাচ্ছেন। বিভিন্নভাবে আমার কাছে মনে হয় বাংলাদেশ এগিয়ে চলছে। কোনো অজানা আশঙ্কা, সংশয়, সংকল্প এইরকম তো সবসময় থাকে, তবে কখনো কখনো বিরোধী দলের কিছু কিছু নেতার বক্তব্যে মনে হয় যে ভয়াবহ কিছু ঘটে যাচ্ছে কিনা। আমার মনে হয় এইগুলো বক্তব্য বিবৃতি, সবকিছু মিলে বাংলাদেশ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয়। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। বাংলাদেশের গণতন্ত্র, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গণতন্ত্র বিশ্ব জয় করেছে। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে মানুষকে স্মরণ করিয়ে দেয় 5ই জানুয়ারি নির্বাচন। এটাই কি গণতন্ত্র? এটা যদি গণতন্ত্র হয় তাহলে ইউনাইটেড কিংডমে কি গণতন্ত্র, আমেরিকা কি গণতন্ত্র, সারা পৃথিবী ভারতে কি গণতন্ত্র? এবং প্রধানমন্ত্রী বিশ্ব জয় করেছে বাংলাদেশের গণতন্ত্র। তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্র যেটা ভোট ছাড়া নির্বাচন, মানুষ ভোট দেবে না, একটা সাংবিধানিক সংবিধান রক্ষা নির্বাচন করবে, সারা পৃথিবী এইটাই প্রচলন নেওয়া উচিত আমি মনে করি। আসলে খোকন, আপনি জানেন যে ওই যে সিপি এর চেয়ারম্যান এবং আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তিনি মনে করেন যে বাংলাদেশ কেবল বাংলাদেশের গণতন্ত্র এই সংসদ স্বীকৃতি পেয়েছে এবং এক ধরনের, আপনি নিজেও তো সংসদ সদস্য ছিলেন, কাজে জানেন আপনি দুটো অর্গানাইজেশন সম্পর্কে। ওই জন্য বলছি, কিন্তু আমাদের বাংলাদেশের গণতন্ত্র আছে কিনা
কি গণতন্ত্রে আমরা আছি? জিল্লু ভাই, আপনিও বাংলাদেশের মানুষ, আমি মানুষ, সমরেশ দেশে বাংলাদেশের মানুষ। এই অনুষ্ঠানটা যারা শুনতেছে তারা জানে না বাংলাদেশে 5 জানুয়ারি কি নির্বাচন হয়েছে? মানে প্রধানমন্ত্রী জানেন না, স্পিকার জানেন না, কি ভোট হয়েছে বাংলাদেশে? এই কি গণতন্ত্র? লজ্জা লাগে চিন্তা করতে গেলে। আমি রাষ্ট্রীয় বিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রীয় ছাত্র না। গণতন্ত্র হলো যে ছাত্র দরকার নেই আপনার। গণতন্ত্র হলো প্রত্যেকটা মানুষ অনুভব করতে হবে আমার ভোটে নির্বাচিত প্রতিনিধি। আপনি এই আইন বলেন, নিয়ম বলেন, সেরকম ব্যাপার না, মানুষ ফিল করতে হবে। বাংলাদেশের মানুষ ফিল করে বাংলাদেশের গণতন্ত্র হয়েছে এবং তার ভোটে নির্বাচিত প্রতিনিধি আছে। আর এরা আসে ধরেন কাণ্ডজ্ঞানহীন কিছু কিছু লোক আছে, কিছু লোক তো বেয়াদব। সাজা চৌধুরীর ভাষায় বিশ্ব বেয়াদব আছে আওয়ামী লীগে। সাজা চৌধুরীর সংগ্রহতার ভাষায় এগুলো বলে কি, কে বলে 5 বছর ক্ষমতা থাকবে, কে বলে 15 বছর ক্ষমতা থাকবে, এই ভোট দিয়ে, এই নির্বাচন দিয়ে। তাহলে এসে হিসেবে দোষ করছে কি? সামনে সামনে দোষ করে কি? মহিনামত দোষ করে কি? তারা তো জোর করে আছে ভোট ছাড়া। এবং এই কথাবার্তা বলা মানে কি? সমগ্র জনগণকে অসম্মান করা, বুঝিয়ে দেওয়া এই জনগণ বেটারা ভোট দেশ নেই। আমরা এমপি হয়েছি না, পার্লামেন্টে ভোটতেছি না, এই বেটা জনগণ তোরা ভোট দেশ নেই। আমরা মন্ত্রী হয়েছি না, সরকার দেশ চালাচ্ছি না, এই বেটা জনগণ ভোট দেশ নেই। আমরা গাছের উপর পড়ছি না, কিছু করতে পারবি? আমার মনে হয় এই যে কথা বলে এগুলো সমগ্র জনগণকে অসম্মান করা, গণতন্ত্রকে অসম্মান করা। আর যেটা বলছেন আপনার এই আমাদের স্পিকার নির্বাচিত হয়েছে, তাকে অভিনন্দন, সাবেক চৌধুরী সাহেবকে অভিনন্দন। কিন্তু আসলে অভিনন্দনের ব্যক্তিগত বাংলাদেশের, কিন্তু উনার কার সঙ্গে কন্টেস্ট করে নির্বাচিত হলেন? আমি ফলো করছিলাম টেলিভিশনে, পত্রপত্রিকায়, বাংলাদেশ কার সঙ্গে কন্টেস্ট করতেছে ভোটে। পরে দেখা যাচ্ছে যে এমন একটা দেশের কথা আসলো পত্রিকায়, সেই দেশের নামে কারো শুনিনি, বা শুনলে হয়তো রেয়ার বাংলা মানুষ শুনছে আর কি। যাই হোক, এখন এইটাকে এত বড় করে প্রচার করার কারণ নাই। আমার বাংলাদেশে কি গণতন্ত্র আছে? আর আর এই দেখেন, একটা অনির্বাচিত সরকার বা সংবিধান রক্ষা সরকারের আমলে কি হলো? বাংলাদেশে মানুষের একটা স্থবিরতা, কি জানি একটা কিছুই না, বাট মানুষের মনে সংখ্যা, ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে বাংলাদেশে সামান্য। লোকাল ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করছে না। আপনার সামান্য নাই বললেই চলে। আপনি দেখেন বিদেশে, এই বিভিন্ন দেশে বিদেশে জনশক্তি রপ্তানি, সেটাও অলমোস্ট অনেক কমে গেছে। এটা অনির্বাচিত সরকার হলে কি হয় দেখেন আপনি, এই যে ইয়েতে আছে আমেরিকা বোধহয় কোন একটা দেশে, ইয়েতে বোধহয় ওয়ার্ল্ড ব্যাংক নাকি আমেরিকা, দেখলাম যে তারা পার্লামেন্টে টাকা বন্ধ করে দিচ্ছে, টাকা কমাই দিচ্ছে। কারণ এখানে কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস নেই, এই জন্য এখানে যে অনুদান ছিল অনুদানটা কমিয়ে দিচ্ছে। ইউএনডিপি অনুদান কমিয়ে দিচ্ছে, বিকজ এখানে কোনো প্র্যাকটিস না তাদের ভাষায়। আপনি দেখেন আজকে কি অবস্থা, সরকার একমাত্র অবলম্বন ক্ষমতা থাকার জন্য পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী। এবং দেখেন আপনার এই রিসেন্টলি আসলো, পুলিশ যেহেতু নির্যাতন করে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর, জনগণের উপর হত্যা করে, ব্রিটেনের পুলিশ, ইংল্যান্ডের পুলিশ, ব্রিটিশ সরকার কোনো অস্ত্র বাংলাদেশের পুলিশের সাথে বিক্রি করবে না সিদ্ধান্ত নিয়েছে। তারপর আগে একটা আর্মি থেকে বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিদেশে যেত, জাতিসংঘের বাহিনী যোগ দিত। আজকে আমেরিকাতে র্যাবকে নিচ্ছে না, এবং যেসব পুলিশের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে অ্যালিগেশন আছে হিউম্যান রাইট ভায়োলেশনের, তাদেরকেও নিচ্ছে না। এই অবস্থা বাংলাদেশের। আপনার প্রত্যেক খাত লুটপাটের। আপনি বিদ্যুৎ খাত দেখেন, আপনি পত্রিকা আসছে এক বিদ্যুৎ কেন্দ্র ঠিক করতে রিপেয়ার করতে 500 কোটি টাকা লাগবে, কয়েকদিন আগে পত্রিকা আসছে। আর অলরেডি সব প্ল্যান প্রক্রিয়া শেষ, এখন দুদিকে আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে, এই 500 কোটি টাকা কেন বাজেট তোমরা করতেছ? মানে বিদ্যুৎ সব খাত থেকে একটা লুটপাটের একটা অবস্থা হয়ে গেছে, একটা ইয়ে খাত বের হয়ে গেছে। আপনার এখান থেকে যেহেতু জবাবদিহিতা নাই, সরকারের আলোচনা সমালোচনা করার সংসদের প্রতিনিধিত্ব নাই। সংসদে কি আছে? পুতুল,
পুতুল বসায় রাখছে। পুতুল আবার কারণ নামটাম আছে, পুতুল না বলে অন্যভাবে বললে ভালো তো। ওখানে আপনার সরকারের মন্ত্রী, আবার তারা বিরোধী দল, আবার সেখানের মধ্যে তাদের মধ্যে ডিভিশন করে রাখলো। এরশাদ সাহেব দলের চেয়ারপারসন এবং রশিদ এরশাদের সঙ্গে ডিভিশন করে রাখলো সরকার। কি একটা দেন, জেনারেল এরশাদের মতো প্রেসিডেন্ট, সে বলছে আমি ভোট করে না, আমি প্রত্যাহার করেছি। তাকে র্যাব নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে আটকে রাখছে, ইলেকশনের পরে ছেড়ে দিচ্ছে। এবং সে বলছে আমি প্রত্যাহার করছি। না, তুমি ভোট করতেছ, তারা কে জিতেছে, কে ভোট দিয়েছে, কে জিতেছে, নোবডি নোস। গণতন্ত্র প্র্যাকটিস হয়ে গেছে। আবার হোসেন মোহাম্মদ এরশাদ মার্চের মধ্যে নির্বাচন দাবি করছেন। হ্যাঁ, দেখছি পত্রিকা দেখেছিলাম। আপনার ধরেন সরকারের নেতারা, মন্ত্রীদের, প্রধানমন্ত্রী বিশেষ দূত মার্চে নির্বাচন দাবি করেছেন। আমি সরকারের মন্ত্রীরা এবং সরকারের নেতাদের দুর্নীতি কিরকম একটু রিসেন্টলি দেখেছিলাম। আমাদের লতিফ সিদ্দিকী হজ সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে কথা বলাতে গিয়ে জনগণের চাপে, যাই হোক, সে দেশে আসছে না, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তার বিভিন্ন টেলিভিশনে, পত্রপত্রিকা তার সম্পদ দেখতেছি, হাজার হাজার কোটি টাকার সম্পদ। তার নিজের গ্রামে প্রায় 100 একর না 100 বিঘা জমি দখল করে নিয়েছে টেক্সটাইল মিল করতে, মানুষকে উচ্ছেদ করে। এবং তার অনেক সম্পদ। যদি সরকার বা কেউ যদি ইন্ডিপেন্ডেন্টলি ইনকোয়ারি করে সরকারের মন্ত্রীদের, তাহলে সবাই লতিফ সিদ্দিকীর মতন দুর্নীতি অনেক হাজার হাজার কোটি টাকা পাবে। এবং এখন এটা হয়তো সময়ের ব্যাপার। লতিফ সিদ্দিকীর আজকে বেরোছে, এদেরটা কালকে বেরোবে। আর মামলা, কথা বললেই মামলা, আপনি সমালোচনা করবেন, মামলা দিয়ে দিল একটা, তার পুলিশকে ইনকোয়ারি করতে দিল। পুলিশ তো আসছে রেডি, মনে হয় সরকারের চাকর মনে হয় পুলিশ। এরা জনগণের সেবক পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী। এবং মামলা আসি, দুদক আছে মামলা রেডি করার জন্য। দুদক হলো সরকার অস্ত্র। এখন দুদক অস্ত্র, সরকার বিরোধিতা করবেন, ইভেন সরকার ভিতর থেকে সরকারি দলের লোকজন বিদ্রোহ করবে, দুদক আছে আপনার মামলা করে দেবে। এবং সেখানে যা করা তাই হবে। পুলিশ বাহিনী আছে, সরকার পম্পর ঠিকই আছে। কোন সরকার, যেসব গণতন্ত্র আছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর বা সরকারি ইনস্টিটিউশন নির্ভর করে, প্রতিষ্ঠান নির্ভর করে সরকার টিকে থাকতে পারে না। এর সরকার যে কোনো সময়, আর মামলা টামলা এগুলো ধর হবেই। এখন ওই যে আমাদের বিএনপি নেতা কর্মীরা দিদি ভয় নেয়, মামলা টামলা ভয় চিন্তা করে না, ভয় মামলা করবে, ভয় আছে, মিথ্যা মামলা করবে। কারণ ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব, তার বিরুদ্ধে গাড়ি ভাঙার মামলা, বোমা আমাদের মামলা বোধ 50-60টা আছে। আর সকল নেতার, বেগম খালেদার বিরুদ্ধে কথা বলে, উনি একটা রাজনৈতিক দলের নেত্রী, প্রধানমন্ত্রী ছিল, উনি দেশের মধ্যে বলবেনই, কথা বলছে, মামলা হয়ে গেছে। আবার পুলিশ ইনকোয়ারি করতে দিয়ে দিচ্ছে, পুলিশ ইনকোয়ারি করবে। তারেক রহমান সাহেব ওই আমাদের সেক্টর কমান্ডারের বক্তব্য বইটা পড়ছে লন্ডনে, তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। মানে আপনি এখানে কি স্বাধীনতা আছে? এই গণতন্ত্র, বিশ্বজয় করছি। আর দেশে কোনো উন্নয়ন নেই, বিশ্বজয় কিভাবে করুন আপনি বলতে পারবেন, বক্তব্য দিতে অসুবিধা নাই। যারা ধরুন আর ক্ষমতা থাকা, আমার খুব প্রিয় ব্যক্তি নাজমুল হুদা সাহেব, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব। যারা এর বলেন, কে বলে 20 বছর 15 ক্ষমতা থাকবে, তাদের হইতে বলতে চাই আওয়ামী লীগের মন্ত্রী বলেন বা নেতা বলেন। ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব যেসব বিএনপির মন্ত্রী হয়েছিলেন 2001 সালে, আমার খুব প্রিয়, আমি তাকে পছন্দ করি, সে আমার পছন্দ করি ব্যক্তিগতভাবে। উনি একদিন বলে ফেললেন যে বিএনপি 20 বছর ক্ষমতা থাকবে। দেখা গেলে বিএনপি 20 বছর ক্ষমতা নেই, নাজমুল হুদা সাহেব বিএনপিতে নেই। এখন যারা এইসব কথাবার্তা বলতেছে না, বড় বড় কথা, এটা কেউ আওয়ামী লীগ করবে না। এখন শুধু প্রধানমন্ত্রী খুশি করার জন্য আপা 50 বছর ক্ষমতা থাকবে, 30 বছর ক্ষমতা থাকবে। দেখবেন এগুলো সব পুরা, এদের অতিরিক্ত কথা বলতেছে, এদের অতিরিক্ত ঝুঁকি, এদের নিজস্ব জনসমর্থন না, কিছু নেই, কোনোভাবে মহাসেবী করে এরা ঠিকই আছে। এবং এরাও দেখবেন আওয়ামী লীগ 5 বার থাকবে না, এরাও আওয়ামী লীগ থাকবে না। সমালোচনা করি না, আমি চমৎকার বক্তব্য শুনতেছিলাম যে আমার বন্ধু কি সুন্দরভাবে বলতে পারছেন। গ্রামে জিল্লুর ভাই ওই 2-3 প্রকারের জাল থাকে। এক প্রকার হল জাল বড় বড় মাছগুলো ধরার জন্য, একটা মিডল আটা থাকে কারেন্ট জাল বলে, যে কিছুই যখন পায় না, চুনো ফুটি কোথায় কি আছে ওইটা আটকাবার জন্য। উনি এতক্ষণ যে বক্তব্যগুলো রাখলেন, সেই বক্তব্যগুলোর ভিতরকে আমার মনে হয়েছিল উল্লেখযোগ্য কিছু খুঁজে না পেয়ে মোটামুটি পল্টনের একটা বক্তব্য তৃতীয় মাত্রা উনি দিলেন। এই জায়গার থেকে আমার মনে হয় যে উনি প্রথম কথাটা বলছেন যে ভাই আপনার আমার তো একই কাজ, কোর্টে বক্তৃতা দেওয়া না, কোর্টে বক্তব্য না, আমি লজিক্যাল কথা বলার চেষ্টা করি। আপনার আমার ভিতরে ডিফারেন্সটা হলো, আপনি একটি দলের যুগ্ম মহাসচিব আর আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। সেই জায়গার থেকে
আমি আপনার আওয়ামী লীগ সমর্থক নয়, আগে আমি আওয়ামী লীগের সমর্থক না, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি দৃঢ় বিশ্বাসের জায়গা। না, আপনি আওয়ামী লীগ আগে সমর্থক ছিলেন, সমর্থন প্রত্যাহার করেছেন। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম কি ছিলাম না সেটা বিষয় না। আপনি একটা রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব, তো আপনার জায়গা থেকে বক্তব্য খারাপ দেন নাই। এটা পল্টনে যেটা দেন, প্রেস ক্লাবের সামনে যেটা দেন, সেটার রিফ্লেকশন হয়েছে, নতুন কিছু খুঁজে পাইনি। আমার বন্ধু বলছেন যে আইন নিয়ম এগুলো বড় কথা না, মানুষ ফিল করলো কিনা। এখন আমি যদি বলি মানুষের ফিল করাটা কি একদিনের শুধু ভোট দিয়ে আসাটার ফিল করা, আমি ধরে নেন সকলের অংশগ্রহণে একটা নির্বাচন হলো, কিন্তু মানুষের যে দাবিগুলো, তার যে অধিকারগুলো, মৌলিক চাহিদাগুলি, সেগুলো যদি কোনো গভর্নমেন্ট, সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি থাকুক, যারাই হোক, তারা যদি পূরণ না করে, তাহলে সেটা কি গণতন্ত্র হবে? সেটাও সেই পারসেপশন দিয়ে বা ফিলিংস দিয়ে জাজ করার চেষ্টা হবে না, সেইটা বলছি যে মানুষ কিন্তু তার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মনে করে যে আমার কল্যাণের জন্য রাষ্ট্র কি কাজ করছে, কিন্তু মানুষ নিজে অংশীদার হলো কিনা এই প্রসেসের সঙ্গে, সেটি একটি মানুষ নিজে অংশীদার। আপনি সেন্সটাকে দুইভাবে দেখতে হবে। সেটা হলো দুইটি রাজনৈতিক দলে দুইটি অবস্থান ছিল। ক্ষমতাসীন দল বলেছে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে, তৎকালীন বিরোধী দল তারা বলছেন প্রতিহত করব, নির্বাচন বয়কট না। মাওলানা ভাসানী বয়কট করেছিলেন, আমি রিপিট করছি, বয়কট না, বলছেন প্রতিহত করব। এই প্রতিহতের জায়গায় তারা জ্বালাও পোড়াও করেছে, তারা সারা দেশকে বার্ন ইউনিটে পরিণত করেছিল। মানুষ খুন করার থেকে শুরু করে 500 শিক্ষা প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া, মেসেজ দিয়ে বলা যদি ভোট দিতে যাও তাহলে কিন্তু বাড়ি ফিরে আসবে না, প্রিজাইডিং অফিসারকে খুন করা, হেন কোনো কাজ নাই যেটা তারা করে নাই। তারপরেও তারা সেটাকে প্রতিহত করতে পারেনি। আমি যদি এটাকে পলিটিক্যাল দুইটা ব্যাটেলের কথা বলি, তাহলে এক পক্ষ প্রতিহত করতে চেয়েছে, আর এক পক্ষ বলছেন আমরা করব। সেই করার লড়াইটা সৌন্দর্যপূর্ণ ছিল কি ছিল না সেটা নিয়ে বিতর্ক হতে পারে। 5ই জানুয়ারি নির্বাচন কোনোভাবেই সকলের অংশগ্রহণপূর্ণ সুন্দর নির্বাচন ছিল না, এটা আমি নিজে বলি। কিন্তু আইনানুগ প্রক্রিয়ায় এবং রাজনৈতিক প্রক্রিয়ায় দুইটি যুদ্ধের মাঝখান থেকে বিএনপি সেখানে চরমভাবে পরাজিত হয়েছে, তারা প্রতিহত করতে পারে নাই। সেই জায়গার থেকে যদি বলা হতো যে না, মানুষকে কাউকে ইলেকশন করতে আসছে, ইলেকশন করতে দেওয়া হয়নি, এখন যদি নির্বাচনে কেউ না আসেন, প্রার্থী না থাকেন, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী যিনি একক প্রার্থী থাকবেন তিনি নির্বাচিত হবেন, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, এই স্বাভাবিকতার বাইরের কিছু হয়নি। কাজেই কোনো মানুষ কিন্তু একেবারে নির্বাচন বয়কট করে নির্বাচনকে প্রতিহত করার সঙ্গে একাত্মতা ঘোষণা করেনি। অনেক আহ্বান ওনারা জানিয়েছেন। আমি যেহেতু আমার বন্ধু বলছেন এই জন্য বলতে হয়, ওনারা আহ্বান জানিয়েছিলেন এই নির্বাচন কেন্দ্রিক ঘটনার সঙ্গে। আমি ছোট ছোট কয়েকটা উদাহরণ বলি। মানুষকে বলছিলেন নির্বাচন প্রতিহত করেন, প্রতিহত করার আহ্বানে মানুষ আসে নাই। ওনারা বলছিলেন হেফাজতের ভয়াবহ একটি সমাবেশের পাশে সবাই এসে দাঁড়ান, ওনারা আহ্বান জানিয়েছিলেন, ওনাদের আহ্বানে কেউ সাড়া দেয়নি। এমনকি খোদ বিএনপি চেয়ারপারসন যেদিন বাড়িতে অবরুদ্ধ, বাড়ির সামনে বালি বোঝাই ট্রাক দেখলাম, সেদিনের পূর্বেও তিনি বলছিলেন যে প্রোগ্রাম একটা দেয়া হলো, আমি না থাকলেও সবাইকে আসতে হবে। সেই আহ্বানটা কিন্তু দলীয় প্রধানের ছিল। ওই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা শহরে 10 জন লোক যে কর্মসূচি স্থল ছিল সেখানে যান নাই। কর্মসূচি স্থল বাদ দিলাম, অলিতে গলিতে একটা মিছিল করে নাই, আহ্বান করে নাই। ওনারা বিদেশের কাছে আহ্বান জানিয়েছিলেন কোনো সহযোগিতা করবেন না, বিদেশ ওনাদের আহ্বানের কোথাও সাড়া দেয় নাই। সর্বশেষে ড্যানডব্লিউডি মজিনা তিনিও বলছেন যে এই দেশের ভোটের ব্যাপার, অন্যান্য বিষয়গুলো এটা এদেশের অভ্যন্তরীণ ব্যাপার। ওনারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে পত্রিকায় আর্টিকেল লিখে নন কোঅপারেশনের কথা বলছেন, এই নন কোঅপারেশনের জায়গায় আসে নাই। 1 যুগ পরে বিশ্বব্যাংক বাংলাদেশের বাজেটে $50 কোটি বরাদ্দ করার মতো ঘটনার দ্বারা প্রমাণিত হয়েছে, তারা রিকগনাইজড করেছে। থার্ড, দেখেন ওনারা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে সবখানে বলছেন যে 185টি সংসদীয় সরকার ব্যবস্থার রাষ্ট্র দুনিয়া এখন আছে, সেখানে ওনারা বলছেন যে এ দেশের সংসদকে কেউ গ্রহণই করে নাই। যেটা আপনি বিগিনিং এ বললেন, আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যিনি আমার বন্ধুর একই এলাকার অর্থাৎ রিজিয়নাল এলাকার কৃতি কন্যা, তিনি এখন রংপুরে চলে গেছেন, রংপুরের এমপি। আমি একটু শেষ করি, আপনাকে করতে দেন। যেমন আপনার ম্যাডামের যদি সেটি বলেন তাহলে বগুড়ার, কিন্তু উনি থেকে যান তো ফেনী। ওই যে ভেজাল আছে, এগুলো বললে আবার রিপ্লাই এসে যায়। তিনি যে অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন সেটা 185টি সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রের অ্যাসোসিয়েশনের।
উনি কার সাথে কন্টেস্ট হয়েছে, কোন দেশের সাথে? এই কন্টেস্টটা বড় কথা নাকি বলেন না, নির্বাচিত আপনি হয়েছে? মনে আছে? আপনি কি বলবেন নির্বাচিত হয় না, এটা বলবেন কি? না না, আমি কার সাথে আপনি contest অভিনন্দন জানিয়েছেন, কোন আপনাকে ধন্যবাদ জানাই। কোন দেশের তবে সাথে? আশঙ্কা করি কি 5ই জানুয়ারির মতো কন্টেস্ট্যান্ট না পেলে কি করবে? তাহলে ইন্টারন্যাশনাল কার সাথে কন্টেস্ট? না না, ওখানে গিয়েও কি আমরা বলছি যে কেউ নির্বাচনে আসতে পারবেন না? সারা দুনিয়াকে কি আমাদের কন্ট্রোল করার মতো অবস্থা? বাংলাদেশের এই কন্ট্রোল করার অবস্থা। আমি জানতে চাচ্ছি আসলে সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের যে সভাপতি নির্বাচিত হয়েছেন, এই ঘটনা প্রবাহর দ্বারা কিন্তু প্রমাণিত হয় সারা বিশ্বের সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদ যারা নিয়ন্ত্রণ করেন, দেখাশোনা করেন, লালন করেন, ধারণ করেন, চর্চা করেন, তারা বাংলাদেশকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেছে। এর দ্বারা ইন্টারন্যাশনাল কমিউনিটি স্টেপ করলো। মাননীয় প্রধানমন্ত্রীকে ইউনেস্কো যে অ্যাওয়ার্ড দিয়েছে, সেই ইউনেস্কোকেও কি বিএনপি বলবে যে না, ওটা কায়দা কানুন করে আমাদের 5ই জানুয়ারির মতো করে নিয়ে আসছে? এইরকম কিছু অযৌক্তিক জায়গায় না এসে যৌক্তিক জায়গার উপর ভর করলে আমাদের সুবিধা হবে। দ্বিতীয় যে কথাটা আমার বন্ধু বলছেন, বাংলাদেশে পুলিশ কি করে, অন্যান্য কি করে, এগুলোর সঙ্গে আমার অনেক ক্ষেত্রেই একমত। আমি ক্ষমতায় যারা থাকে তারা ল এনফোর্সিং এজেন্সিকে ব্যবহার করে, আবার ল এনফোর্সিং এজেন্সিকে তার দায়িত্ব পালনের সময় যে বর্বরচিতভাবে আক্রমণ করা, নৃশংসভাবে তাদের মাথা ফাটিয়ে দেওয়া, খুন করা, এবং দলের পক্ষ থেকে সেই জাতীয় ঘটনাকে আন্দোলনের কি বলে উদাহরণ হিসেবে নিয়ে বলা যে ফটিকছড়ি স্টাইল আন্দোলন করতে হবে, এ জাতীয় খারাপ রাজনৈতিক দৃষ্টান্তের বক্তব্য বিবৃতি কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আসছে। এটা কখনো সুখকর হয় না। তাদের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। দেখুন, একটা ছাত্র সংগঠন তারা গঠন করেছেন, ছাত্র সংগঠন দলীয়ভাবে তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছেন। পত্রিকায় পরের দিন দেখলাম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি, তিনি বুয়েটের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সুইটির হত্যাকাণ্ডের মামলার কনভিক্টেড আসামি অন বেইল, সে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। যাক, তার দলের ভিতরে তারা যেভাবে সেটা করতে চায়। কি অবস্থায় বিএনপি অফিস আক্রমণ করেছে তারা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলেছে তারা। এখন মির্জা ফখরুল বললেন যে এরা সরকারের মদতপুষ্ট একটা গ্রুপ। আবার পরের দিন দেখলাম পত্র পত্রিকা, টেলিভিশনে মির্জা ফখরুল তাদের নিয়ে বৈঠক করতেছেন, এবং আজকের পত্রিকা আছে ম্যাডাম তাদের নিয়ে সফরে যাবেন। এই জাতীয় অস্থিতিশীল অবস্থা, রাজনীতিতে নিজেদের ভঙ্গুর অবস্থাটা বিএনপি আজকে যেখানে পৌঁছেছে, আমার ব্যক্তিগত ধারণা, আমার বন্ধু যত বক্তৃতা বিবৃতি দিক না কেন, মৌলিক জায়গায় তার সংগঠনের কনসেপ্টের জায়গাটা তার দৃঢ়ভাবে ধারণ করতে পারেন নাই। কিভাবে? প্রথম হলো, একটি রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে ওনারা কি করতে চান। শেখ হাসিনা বলছেন যে সাংবিধানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিএনপির পক্ষ থেকে তারা একটা থিসিস দিলেন যে দুইটি কেয়ারটেকার গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার ছিলেন তাদের সমন্বয়ে একটা গভর্নমেন্ট। পরে দেখা গেল ওনারা হোমওয়ার্ক করে আসেন না, ওনারা যাদের নাম দিয়েছেন অনেকে মারা গেছে, অনেকে অযোগ্য হয়ে গেছে, সে কনসেপ্ট শেষ হয়ে গেল। আজ পর্যন্ত কিন্তু বিএনপি ফরমালি একটা প্রোগ্রাম অ্যানাউন্স করে, প্রেস কনফারেন্স করে বা কোনোভাবে বলেন নাই যে আমরা একটা ফর্মুলা দিলাম যে ফর্মুলা আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হবে না, বা এই ফর্মুলা নিরপেক্ষ একটা জায়গার ভিতর থেকে নির্বাচন হতে পারে, সেটা ওনারা দিতে পারেন নাই। ওনাদের সঙ্গে, দলের সঙ্গে যারা আছেন, কয়েকটি দল আলাদা দল করে আলাদা জোট করে ফেলেছে। আবার দেখলাম ওলামা মাশায়েক ইসলামী সমমনা দল একটা হরতাল ডেকেছে 26 তারিখ। সেই ওলামা মাশায়েকদের যে ইসলামী সম্মিলিত দল, তার ভিতরে ওনাদের দলের শীর্ষ নেতা আব্দুল লতিফ নেজামি সহ আর কয়েকজন আছে। এখন 20 দলীয় জোটে ওনারা আছেন নাকি সম্মিলিত দলে গেলেন? মানে চতুর্দিকে এমন ভঙ্গুর অবস্থা, এত অস্থিতিশীল অবস্থা। আমার ধারণা যদি কনস্ট্রাকটিভ রাজনীতিতে না আসেন, তাহলে খোকন ভাইরা বক্তৃতা বিবৃতি, র্যাবকে গালিগালাজ করতে পারবেন, সরকারকে গালিগালাজ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। নিজেদের রাজনৈতিক অবস্থাটা বিপন্ন হলে হবে কি? গণতন্ত্র ব্যাহত হবে। গণতন্ত্রে একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা দরকার। আপনি এত কিছু বললেন যে ওনাদের সঙ্গে জোটবদ্ধ ছিলেন, আবার জোট থেকে বেরিয়ে গিয়ে দলের সম্মেলনে, কাউন্সিলে প্রধানমন্ত্রীকে ইনভাইট করতে গেছেন, সেটি বলেননি তো? না, যারা বেরিয়ে গেছে, একটা প্রধানমন্ত্রীকে যে কেউ ইনভাইট করতে পারে। আমি ওনাদের সঙ্গে ছিলেন। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। বিএনপি যখন তাদের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ কার্ড দেয়, প্রধানমন্ত্রী যখন বিএনপির চেয়ারপারসনকে ইনভাইটেশন কার্ড দেয়, তাহলে কি এটা প্রতারণা করে দেয় যে না আপনি কেউ আসতে পারবেন না, শুধু কার্ড দেওয়া দিয়ে করলাম? একজনকে আহ্বান তো জানাতে পারে। আহ্বান জানাবার বিষয়টিতে কেউ যেতে পারেন, নাও যেতে পারেন। সরকার ব্যবস্থা আমরা কদিন পূর্বে ভারতে দেখলাম, ভারতের ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার, সে কিন্তু বর্তমান প্রাইম মিনিস্টারের সঙ্গে একই বৈঠকে, একই জায়গায় উপস্থিত। এই যে রাজনীতির একটা সম্প্রীতির উদাহরণ, এটা সৃষ্টি করার জন্য একটা প্রচেষ্টাও তো হতে পারে। জি, বেশ। কখন আমি তো আমাদের সমরাজের সাহেব ব্যক্তিগতভাবে অনেক কথাই বলেন, এখানে যেভাবে বললেন প্রকাশ্য টকশোতে আসার কারণে সরকার পক্ষে চাপায় গাইলেন। তো আবার বললেন যে উনি আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ করেন, আমি বলছি আপনার মতো পার্টির পোর্টফোলিও হোল্ড করেন।
বা সরকারের পক্ষে সাফাই গেলেন। তো উনি যে কতক্ষণ কথা বললেন, একটা দলে প্রতিদিন টেলিভিশন দেখেন, আওয়ামী লীগের শুধু টেন্ডার নিয়ে প্রতিদিন 10-20 জায়গায় মারামারি হয়। তো দলের ডিসিশনের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙাভাঙির ঘটনা শেষ করি। এবং এটা বিশাল দল হইতেও পারে, এর মধ্যে আবার সরকারের মদতও থাকতে পারে, দ্যাট ইজ দল থেকে বলেছে, সেই জন্য আমি কিছু বলতে চাই না। শুধু আমি বলতে চাই, সময় রাজা ভাই, আমরা দুজনে আইনজীবী, আমাদের জীবন, আমাদের জীবিকা আমরা আইন পেশাদার করি, রাজনীতি সমাজসেবার জন্য রাজনীতি করি। আর ফিল করতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র আছে কিনা, বাংলাদেশ সত্যিকার গণতন্ত্র আছে। ইউ হ্যাভ টু স্পিক ট্রুথ। আর গণতন্ত্র কেন আসছে পৃথিবীতে? একসময় সরকার পরিবর্তন হতো, যিনি রাজা হবেন তিনি রাজাকে খুন করে রাজা হতেন, রাজ সিংহাসনে বসতেন। গণতন্ত্র পৃথিবীতে আসছে যে না, রক্তক্ষয়ের মাধ্যমে, রক্তপাতের মধ্যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে না, মানুষের অভিমতের অভিপ্রায় শান্তিপূর্ণ হবে, ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। এই জন্য গণতন্ত্র আসছে। আমরা কিন্তু আগের জায়গায় রয়ে গেছি। দেখেন আমাদের দেশে গণতন্ত্র এখানে যুদ্ধের ব্যাপার না, এখানে শান্তি, আমার সমর্থনের ব্যাপার। আমার সমর্থন কার পক্ষে আছে, বেশি মানুষ সমর্থন দিলে সরকার গঠন করবে। দেখেন আজ কি কত হিপোক্রেসি আমাদের দেশে। কেয়ারটেকার সরকার ছিল, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি ছিল, বলেছিল যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সেই জন্যই নিরপেক্ষ সরকার নির্বাচন দরকার নির্বাচনের সময়। চাপ বিএনপি প্রথম মানতে চায়নি, দেশি বিদেশি ইনভলভ হলো, শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া মানলেন এবং সংসদ ডেকে আইন পাস করেন এবং এই বিরোধী দলের দাবিটাকে গ্রহণ করলো সরকার। ভালোই চলছে, আস্তে আস্তে ইমপ্রুভ করছিল। এর মধ্যে কিন্তু বাধা আসলো। কি আসলো? একটা 111 আসলো। মঈন আহমেদ ফখরুদ্দিনরা সংবিধান লঙ্ঘন করে 2 বছর দেশ চালালো। দেখেন ধারাবাহিকতা 91 সাল থেকে ধারাবাহিকতা চলতেছিল, 2007 এসে কিন্তু 6-7 এসে নষ্ট হয়ে গেল। পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কোথায়? ডেমোক্রেটিক ডেভেলপমেন্টটা কোথায়? আমাদের 43 বছর 44 বছর হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু আমরা আগাচ্ছি না, ঘুরে ফিরে আবার কিন্তু একটু আগাই, ধাক্কা আসে, আবার আগের জায়গায় ব্যাক করছি। আপনার 43 বছর আগে এবং যারা মুক্তিযুদ্ধ করেছিল অনেকেই মারা গিয়েছে, অনেকেই বেশি অনেক বয়স্ক হয়ে গেছে। দেশে তো আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে গণতন্ত্র দরকার, সত্যিকার গণতন্ত্র দরকার। কি হলো আমাদের? আমরা পেরেছি এটা। আজকে 43 বছরে আমরা ইলেকশন সিস্টেম ঠিক করতে পারলাম না। এটা ধরেন, এটা আমি মনে করি, আমি রাজনীতির বাইরের কথা বলছি, প্রত্যেকটা নাগরিকের জন্য চাহিদা যে আমাদের দেখেন সবকিছু ঠিক আছে 5 বছর, ইলেকশন নির্বাচনের সময় আসলেই তার আগে তো আপনাদের পলিটিশিয়ানদের মাইন্ডসেট ঠিক করতে হবে। আর পারছি না আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট নাই দেশের মধ্যে এখানে। এবং এটা ধরেন রাজনৈতিক স্থিরতা ভেরি ইম্পর্টেন্ট ফর ইনভেস্টমেন্ট। আমরা ঘনবসতিপূর্ণ দেশ, প্রতি বছর উচ্চশিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত 60-70 লক্ষ লোক আসছে চাকরির বাজারে। আপনি যদি ইনভেস্টমেন্ট না হয়, যদি আপনার লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট না হয়, তাহলে আমি এই লোককে চালাবো কীভাবে? চাকরির ব্যবস্থা না হলে আপনার সন্তান বাড়বে, আইনশৃঙ্খলা অবনতি হবে। এই যে বিদেশে যাচ্ছে, যে স্পন্সর আছে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। আমরা কিন্তু রাষ্ট্র কটা লোক পাঠাচ্ছি বিদেশে, 1 কোটি লোক বিদেশে আজকে জায়গা করে নিয়ে আসছে, তারা পাঠাচ্ছে, তারা বিদেশে সেটেল করছে, কত কষ্ট করে যাচ্ছে, 1বার 3বার টাকা দিচ্ছে, প্রতারিত হচ্ছে, আবার যাচ্ছে। তারপর ধরেন কত মানুষ ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগেই 1 কোটি লোকের মধ্যে সম্ভবত দেখা যাচ্ছে যে 90 লাখ লোকে তো ব্যক্তিগত উদ্যোগে গিয়েছে, হয়তো 10 লাখ লোক সরকারি উদ্যোগে স্পন্সরে গিয়েছে। দেখেন তারা কিন্তু তাদের ট্যাক্সের জিডিপি আমরা হিসাব করছি, বাংলাদেশ ব্যাংকে আমাদের রিজার্ভ হলো $22 বিলিয়ন। কিসের টাকা এটা? ওই 1 কোটি লোকের যে বেশিরভাগ, ওদের টাকাটা ভাগ করে নেন আপনি, ওদের টাকাটা ভাগ করেন আপনি। দেশি উৎপাদন কোথায়? আপনার ক টাকা দেশি উৎপাদন? যদি বিদেশি যে ফরেন বিদেশে যারা অবস্থা করছে, রেমিটেন্স ভাগ করেন আপনি ক টাকা?
আর এখন ইদানিং ইনকাম হচ্ছে যে বাংলাদেশে স্বর্ণের খনি পাওয়া গেছে। এই যে ঢাকা এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্টে প্রতিনিয়ত গোল্ড স্বর্ণ আসতেছে। এই কেন আসতেছে বাংলাদেশে হঠাৎ করে 1 বছরে 1000 কোটি স্বর্ণ পাওয়া গেছে? এটা ভালো ইনকাম, খারাপ কি নাকি? হ্যাঁ, স্বর্ণের খনি পাওয়া গেছে এবং কারা জড়িত আমরা আই ডোন্ট নো, আমি সেটা প্রশ্ন করতে চাই না, তবে খারাপ না ইনকাম আসছে। আপনি ধরেন লুটপাট, এই যে কুইক রেন্টাল আপনি কি করলেন? আপনি কুইক রেন্টাল আপনি বিদেশি কোম্পানি এসে এখানে বলছে লোকাল স্পন্সর, আপনি এখানে টেন্ডার পাতা উঠে দিলেন, সরকারের যারা প্রিয় ব্যক্তি কাছে ব্যক্তি ওদেরকে আপনি দিলেন কুইক রেন্টাল পদক দিলেন। তারা কোম্পানি করার সময় কি করলো, অনেকেই 80% বিদেশি ইনভেস্টমেন্ট রাখলো, লোকাল ইনভেস্টমেন্ট 20% রাখলো। এখন পরবর্তী পর্যায়ে ওই ব্যাংক থেকে লোন নিল, মেশিন ইম্পোর্ট করার সময় ওভার ইনভেস্ট করলো, করে 200 টাকা 1200 টাকার মেশিনারি 400 টাকায় ইয়ে করলো, ইম্পোর্ট করলো। ওই বিদেশে যে টাকাটা দরকার ছিল 80% বিদেশ থেকে, সেই টাকাটা দিল না, এই টাকাটা পাচার, ব্যাংকের টাকাটা পাচার হয়ে গেল। আসার পরে গিয়ে এখন কোম্পানি এক একজনের সঙ্গে এক রেট সরকার করলো। দেন কারো থেকে 4 টাকা বিদ্যুৎ কিনবে প্রতি ইউনিট, কারো থেকে 16 টাকা কিনবে, কারো 20 টাকা কিনবে, যার লগে যে সম্পর্ক, এবং যেভাবে ব্যবস্থা করছে। এখন তাদেরকে আবার বিদ্যুৎ না চললেও কিন্তু ওদেরকে টাকা দিতে হবে, তাদের তেল দিতে হবে কম। আমি অক্টন পেট্রোল যেটা আসে এগুলা মানে এগুলা জ্বালানি দিতে কম মূল্যে দিতে হবে, গ্যাস কম মূল্যে দিতে হবে, এখানে তারা সাবসিডি পাচ্ছে। আবার ইনকাম যা হচ্ছে চুরি টুরি যেভাবে করে দুর্নীতি করছে, ইনকামের টাকাটাও, কারণ 80% বিদেশি ইনভেস্টমেন্ট, 20% লোকাল ইনভেস্টমেন্ট, 80% বৈধ উপায়ে এই দুর্নীতি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। আর ফরেন কারেন্সি কি যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আপনার কোনো দীর্ঘমেয়াদে আমরা কিছু করতে পারলাম না। তো এই জায়গায় বিএনপি কি করছে? এখন তো প্রশ্ন আসবে যে আপনি যেহেতু অনিয়মের কথা বলছেন, অবিচারের কথা বলছেন, আমি বলছি সেই জায়গায় বিএনপির রোলটা কি অপোজিশন পার্টি হিসেবে? বলছেন, সমালোচনা করছেন, বলতে বিএনপি বলতেছে, আমি দেখছি আলমগীর সাহেব বলছেন একদিন কুইক রেন্টাল নয়, সরকার কুইক রেন্টাল দিয়েছে, আওয়ামী লীগের নেতাদের কুইক মানি ইনকামের একটা ব্যবস্থা করে দিয়েছে, এটা সমালোচনা করছে। তাই গেলে সরকার এগুলো কেয়ার করে না। কারণ আপনি প্রথম থাকতে যারা নির্বাচন, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও চিন্তা করে যে না আমি ভালোভাবে চলতে হবে, কেননা আমি আবার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, মানুষ ভোট দেবে না যদি আমি যদি বদনাম হয়ে যাই। এই সরকার তো কি মনে করছে যে আরে জনগণের যাওয়াই লাগে না, আমার টিউনার সাহেব আছে, এসএমপি ডিসি সাহেব আছে, পুলিশ আছে, হ্যাঁ ভোট দেখাই দিয়েছে আমি এগুলো নির্বাচিত হয়ে যাই, এবং জনগণের যাওয়া লাগে ভোট। এই জন্য তারা দে আর নট কেয়ারিং অ্যাবাউট দ্য পিপলস। সরকার বর্তমান এই পার্লামেন্টের এই মেয়াদের সরকার, জনগণ তো ভোট লাগে না, এই জন্য তারা চিন্তা করে না জনগণ কোনটা ভালো হবে, জনমত কোনটা পছন্দ করবে, কোনটা অপছন্দ করবে। তার কারণ আবার চিন্তা করছে আবার ভোট আসলে সব ভোট তো হবে না, এইভাবে দেখাবো, এইভাবে আমরা নির্বাচিত হয়ে যাবো, পার্লামেন্টে আনবো। তো দিস ইজ সিচুয়েশন। আর আপনার যেটা রিয়েল, আপনি তো দিস শুভ নয়, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যম রাখতে হবে, না তো অশুভ জিনিস আসবে। এবং আপনার আমাদের বিভিন্ন দেশে সারা পৃথিবীতে দেখা গিয়েছে বিভিন্ন তারা মানে অস্বাভাবিকভাবে মানে উপস্থিত সৃষ্টি হয়, এটা আমরা চাই না, বাংলাদেশে হওয়া উচিত না। তাহলে আমার ডেমোক্রেসি আরও ক্ষতিগ্রস্ত হবে, আমরা আগাতে পারি না ডেমোক্রেসি। দেখেন আপনি এই দেশটাতে। তারপর আপনি খুব সুন্দরভাবে বললেন, আমি জানি না কেন কাকে খুশি করতে সামরাদার সাহেব বললেন যে আপনার জনগণের বিরোধী দলের প্রতি জনগণের সমর্থন নেই, সাড়া নেই, 10টা লোক নামে নেই। সমরেদার সাহেবের আমি অথরিটি আছে কিনা জানি না, সরকার সঙ্গে কি কানেকশন আছে, আপনার মাধ্যমে সরকার কাছে অনুরোধ করতে চাই, আমার মাধ্যমে না, না যেটা আমার কাছে মনে হচ্ছে আপনার সরকারের সঙ্গে কানেকশন আছে, করতে চাই যে বিএনপি বা 20 দলের থেকে কোনো গাড়ি ভাঙবে না, কোনো পেট্রোল বোমা মারবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করি, শর্ত আছে তো, শেষ করি। কোন রকম আইন ভঙ্গ করবে না, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করবে। আর সরকারের পক্ষ থেকে কোনো মানুষকে বিনা কারণে গুলি করবে না, কাঁদুন গ্যাস পারবে না, মিথ্যা হামলা দেবে না, পুলিশ হয়রানি করবে না। এবং আপনি যদি একদিন পারমিশন নিয়ে দেখেন, শুধু একদিন দেখেন, আপনি ঢাকা শহর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, সারা বাংলাদেশ শুধু রাজপথ জনগণের প্রতিবাদ থাকবে, গাড়ি চলতে পারবে না। আপনি ধরেন এখন কি করছেন, আপনি হাত বাঁধলেন, পা বাঁধলেন, বলতে পুকুরে নামাইতে বলছেন আপনি সাঁতার জানেন না, তো ডুবে যাচ্ছেন, আপনি সাঁতার যাচ্ছেন না, আর হাত বাঁধছেন কেন? আপনি কি করছেন, মানুষ নামলেই গুলি করছেন। আপনার পুলিশের লোকজন, ঢাকা পুলিশ কমিশনার আছে, খুঁজে বাইর করলেন, আপনারা সব নিজের লোকজন নিয়ে আসছেন, তাদের কাজে হলো যে আইন শৃঙ্খলা নয়,
দেখেন আইন শৃঙ্খলা অবনতি কেন আছে, আপনি এদেরকে আনছে বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার জন্য। আপনি পুলিশকে কি করছেন, আপনি আর সারা দেশে পুলিশকে আপনি রাজনীতির কারণে ব্যবহার করছেন, ব্যবহার করার রাজনৈতিক বিরুদ্ধবাদীদেরকে নিয়ন্ত্রণের জন্য, নির্যাতনের জন্য ব্যবহার করছেন বলে আপনার স্বাভাবিক যে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ, এবং ক্রাইম বেড়ে যাচ্ছে। এত বাড়ছে যে ক্রাইম আপনার সামাজিক, এর মধ্যে আসছে যে যেহেতু ইনভেস্টমেন্ট নাই, সরকার ক্যাপাবিলিটি নেই, সরকার বিশেষজ্ঞতা নাই বলে, এবং একটা স্থবির অবস্থার কারণে ইনভেস্টমেন্ট না থাকাতে কি আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না, বেকার বাড়তেছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা কি হয়, সন্ধ্যার পরে 8টার সময় আপনি যান, আপনি নিজের উপজেলা খবর নিয়ে দেখতে পারেন, আপনি থানার মধ্যে সন্ধ্যার পরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতারা সব হলো থানাগুলো ক্লাব, আওয়ামী লীগ ক্লাব হয়ে গেছে। ওরা অপরাধ নিয়ন্ত্রণ করবে নাকি ক্লাব এরা আড্ডা পারবে? এরা আবার লিস্ট দিয়ে কারে অ্যারেস্ট করতে হবে, কার বিরুদ্ধে মিথ্যা হামলা করতে হবে, এই হলো অবস্থা। এবং একাকার হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একাকার হয়ে গেছে। এটা দেশে সুশাসন হইতে পারে না পুরো দেশে, এবং এটা ভেরি ব্যাড ফর এ সিভিলাইজড সোসাইটি। ধন্যবাদ আপনাকে। কিছু প্রথম পার্টে অনেক সত্য কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি 43 বছরের বাংলাদেশে। গণতন্ত্র হোঁচট খেয়েছে, আমরা সৃজনশীল রাজনীতি সৃষ্টি করতে পারিনি। এই যে পার্টের কথাগুলো আপনি বলেছেন, আমি আপনাকে থ্যাঙ্কস জানাই একজন সচেতন নাগরিক হিসেবে, এটা ঠিকই আছে। সেকেন্ড পার্টে গিয়ে আপনি আপনার প্রথম পার্টের যে বিশাল উদারতার দৃষ্টি, উন্মুক্ত দৃষ্টি, সেকেন্ড পার্টে এসে দৃষ্টিটা জাতীয়তাবাদী দৃষ্টি করে ফেলছেন, টোটালি জাতীয়তাবাদী দৃষ্টি। সত্য কথা বলছি তো, আপনি আপনি প্রথমটা বলছেন, প্রথমটা আপনি যে পার্টটা ছিলেন যে আমরা বলতে তারপরে সেটা আপনাকে বলতে হবে, কারণ আপনি একটা পার্টির যুগ্ম মহাসচিব, এটা আপনার দলকে ডিফেন্ড করে বলতে হবে। আমি যেটা বলছি যে দেখেন, আমি নিজে যেটা বিশ্বাস করি যে রাজনীতির 43 বছরে না পারা গেলে তার দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে কিছুটা, না বলছি যে কম বেশি। আমি বলছি যে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতিতে যারা রাজনীতি করার নয় সেই সব মানুষদের যে পুনর্বাসন হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, বিভিন্ন জায়গায় তারা পুনর্বাসিত হয়েছে। তাদের নৈতিকতার মানদণ্ড হলো যেন তেন উপায় আইন কাম করতে হবে, আইন কাম করে বিএনপি ক্ষমতায় থাকলে তার প্রশ্রয় থাকতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার প্রশ্রয়, জাতীয় পার্টিতে এমন লোককে আমি দেখেছি যে বিএনপির সময় পাওয়ারফুল লোক ছিলেন, জাতীয় পার্টির সময় পাওয়ারফুল লোক, আওয়ামী লীগের সময় পাওয়ারফুল। আপনাকে একটু হেল্প করছি, সাপোর্ট দিচ্ছি, সেটা বলতে চাচ্ছি। আমি মনে করি উচিত, আমি মনে করি যে রাজারা রাজনীতি করবেন, রাজনীতি করতে বাধ্য করছে আপনাকে এমপি থেকে বাধ্য করছে, মন্ত্রী থেকে বাধ্য করছে। আমি হতে চাচ্ছি বলে আমার ভোট দিচ্ছে বা নেতা হচ্ছে, রাজনীতি করছি। যারা রাজনীতি করবে দে মাস্ট বি অ্যাক্ট অ্যাজ এ ট্রাস্টি। না, আমি সেই তাদের কোনো লাভ চিন্তা করবে। আমি সেটা বলছি, আজকে বেশিরভাগ রাজনীতিবিদ কোনো না কোনো দুর্নীতি। না, আমি যেটা বলছিলাম, আমার ধারাবাহিকতাটা হলো যে রাজনীতি হবে। আমি জলিলুর ভাইয়ের অনুষ্ঠানে একাধিকবার বলছি যে আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি, একমত আমার সঙ্গে অনেকেই হয়তো হবে না, যে নীতির রাজাকে, অর্থাৎ শ্রেষ্ঠ নীতিকে ধারণ করবে, লালন করবে, চর্চা করবে, সেটা হবে রাজনীতি। কিন্তু বাস্তবতা হচ্ছে রাজনীতি অধিকাংশ ক্ষেত্রে পৌঁছে গেছে রাজা হওয়ার জন্য যা করা লাগবে সেটা রাজনীতি। রাজা বলতে মানে এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লেভেলকে আমি অ্যাজ এ হোল বলছি। সেই জায়গাটাকে আমরা রক্ষা করতে অনেকেই পারিনি। স্বৈরাচার এরশাদকে আমরা সারাদিন স্বৈরাচার বলছি। এই স্বৈরাচার এরশাদের লোকরা আওয়ামী লীগ, বিএনপি দুইখানে ঢুকেই তারা কিন্তু প্রশ্রয় পেয়েছে। যারা চিহ্নিত দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত, যাদের কিছুই ছিল না, এমপি হওয়ার পর কোটি কোটি টাকার মালিক হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, অনেক কিছু হয়েছে, তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা বড় বড় রাজনৈতিক দলগুলো দিয়েছে। এখন থেকে শুরু করে না, অতীতে এখনো স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান করার থেকে শুরু করে স্কুলের দপ্তরি অ্যাপয়েন্টমেন্টে সেখানে ঘুষ দিতে হবে, ঠিকাদারি কাজের জন্য ঘুষ দিতে হবে। এটা কি আমাদের রাজনৈতিক নেতৃত্ব জানেন না? আমি বিশ্বাস করি তারা জানেন। তারপরও তারা কঠোর হাতে নিয়ন্ত্রণ কেন করেন না সেটা তাদের বিষয়। এই জন্য বলছি যে রাজনীতিতে একটা মৌলিক জায়গা থাকতে হবে। সেই মৌলিক জায়গা যে আমরা এদেরকে প্রশ্রয় দেব না, সেটা ইররেসপেক্ট অফ পার্টি পলিটিক্স হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সেখানে থাকতে হবে। এই যে থানায় লোকজনদের নিয়ে আপনি যেটা অভিযোগটা করলেন, কোন কোন ক্ষেত্রে এটা সত্য যে কাদেরকে আসামি করতে হবে, কাদের ধরতে হবে, কাদের ছাড়তে হবে, এগুলো এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু রাতারাতি হয় নাই। এই কালচারটা অতীত হয়েছে। দেখুন, আপনি নিজে লয়ার এবং আপনি আমাদের সুপ্রিম কোর্ট বারে একাধিকবার নির্বাচিত সম্পাদক। আইনের শাসন মানে কি? নোবডি জবাব দিল। আমরা কি সেই জায়গাটা পেরেছি? আমরা আমাদের স্বাধীনতার জনককে হত্যা করার পর হত্যাকারীদের বিচার হবে না,
এই জাতীয় কুখ্যাত আইন করে সেটা পবিত্র সংবিধানের অংশে পরিণত করেছে। মোস্তাক আহমেদ করেছিল। মোস্তাক আহমেদ আওয়ামী লীগের নেতা। আমি একটু বলি, মোস্তাক আহমেদ তো মীর জাফর ও সিরাজউদ্দৌলার আত্মীয় ছিল, কিন্তু মীর জাফর মানেই কিন্তু ঘৃণার শব্দ। মোস্তাক আহমেদ করেছিল। আর আপনার দলের প্রতিষ্ঠাতা যখন পার্লামেন্টে, আমি উত্তর দেবো, আমি বলছি সেই সময়ের পার্লামেন্টে এইটাকে আইনের অংশে পরিণত করার মতো খুব খারাপ দৃষ্টান্তমূলক এই কাজটি কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা করেছেন। আপনি এই জায়গা থেকে দেখুন, আপনি দেখেন বাংলাদেশে যে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর বিচার কথা আমি বিভিন্ন সময় বলি। আপনি এটা আওয়ামী লীগ আর বিএনপি বলেন, সেই বিচারের জায়গাটায় আমরা লাস্ট গভর্নমেন্টে যাদের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই গভর্নমেন্টের সময়, অতীতের গভর্নমেন্টে আওয়ামী লীগের সময় অনেক জায়গায় হয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তিদের কথা যদি বলি, আহসানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ, শায়েস এম কিবরিয়া, মঞ্জুরুল ইমাম, 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা, বিএনপির কয়েকজন নেতা গুম হয়ে যাওয়া, চৌধুরী আলম, ইলিয়াস আলী, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে আমাদের মুক্ত দৃষ্টিতে দেখা দরকার। মুক্ত দৃষ্টিতে আমরা দেখতে পেরেছি 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা কি আমরা ভিন্ন খাতে প্রবাহিত করিনি? সেই দায় দায়িত্ব, ওই যে জজ মিয়ার কাহিনীর দায় দায়িত্ব রাজনীতিতে যখন ক্ষমতায় যারা ছিলেন তাদের অবশ্যই নিতে হবে। আজকে চৌধুরী আলমকে খুঁজে বের করতে না পারা, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে না পারার ব্যর্থতার দায় দায়িত্ব অবশ্যই ক্ষমতাসীন দলকে নিতে হবে। এই জায়গায় আমার দৃষ্টি উন্মুক্ত। এই যদি আমরা নোবডি জবাব দিল এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারতাম। খোকন ভাই আপনি নিজেই জানেন, জিয়াউর রহমানের মৃত্যুকাণ্ডের ঘটনাকে ঘিরে একটি হত্যা মামলা হয়েছিল। আপনার দল যখন ক্ষমতায়, তখন পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে বলল যে এই মামলার ঘটনার সঙ্গে কারা জড়িত সাক্ষ্য প্রমাণ উপত্য পাওয়া যাচ্ছে না। এই মামলার ঘটনাটিকে পুনরায় তদন্তের জন্য একটা নারাজি পিটিশন সেই সময়ের সরকার থেকে করা হয়নি। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি জায়গায় অবশ্যই আছে, তার সঙ্গে ভিন্ন মত থাকতে পারে, তার হত্যাকাণ্ডের আসামিদের কিন্তু বিচার হয়নি। এই বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কিন্তু থানায় যে যুবলীগ বলেন আর যুবদল বলেন, তারা কিন্তু গতি প্রকৃতি নিয়ন্ত্রণের অপচেষ্টা থাকে। আমি আপনার কাছে আসছি খোকন, আমরা একেবারে শেষের দিকে 2 মিনিট সময় আপনার জন্য, শেষ করতে হবে। আমরা বোধহয় সমালোচনা করা উচিত সকল রাজনীতিবিদরা। আমি কি করলাম দেশের জন্য, তারপরে আমি দলের জন্য আসবো। আর কেউ ক্ষমতা কখনোই চিরস্থায়ী না, এটা মনে করতে হবে। যে কদিনের জন্য আমি নির্বাচিত, যে কবছর নির্বাচিত হয়েছি সেটা আমি ট্রাস্টি। আর বাংলাদেশের মানুষ সত্যিকার গণতন্ত্র চায়। আপনি যদি জোর করে আপনারা থাকবেন, আপনি যে এই যে বড় পাকা রাস্তাটা আপনি দখল করলাম, দখল করার পরে কিন্তু ভোটার তো হতে গাড়ি ঘোড়া থাকবে না, মেইন রোড দখল করলাম, কিন্তু দখল করার পরে কিন্তু ভয় থাকবে যে কোনো সময় বেদখল করার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের যে গণতন্ত্র আজকে দখল হয়ে গেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি দখল হয়ে গেছে, এটা যে কোনো সময় বেদখলের সম্ভাবনা আছে। এটা তো রাজনীতিবিদদেরকে আপনি হাত পা বেঁধে রাখতে পারবেন, ভয় দেখাতে পারবেন, কিন্তু এই যে লতিফ সিদ্দিকীর মতন আরো অনেক ঘটনা ঘটবে, অরাজনৈতিক ঘটনা ঘটবে, সেগুলো দিয়ে হয়তো দেখা যাচ্ছে এরকম সিচুয়েশন হবে যেটা মইনুল আহমেদ দেখলেন না আপনি, গেল কীভাবে ঢাকা ইউনিভার্সিটি একটা ঘটনা, রাজনীতিবিদদের না, বিএনপি আওয়ামী লীগের না, ঢাকা ইউনিভার্সিটি ঘটনা পরিবর্তে সারা দেশে কিন্তু মুক্ত হয়ে গেছে, খেলার মাঠের ঘটনা নিয়ে শেষ হয়ে গেছে। এখন যেটা হলো স্বাভাবিক যে বৈধ যে গণতন্ত্র, সংবিধানের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে। এবং আমি মনে করি প্রধানমন্ত্রী যে কথার আগে বলেছিলেন নির্বাচনের সময়, যে আমাদের এটা সংবিধান রক্ষার নির্বাচন, আমরা একটা পরবর্তী কিছুদিনের মধ্যে একটা নির্বাচনে যাব। প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী তাড়াতাড়ি নির্বাচনে দেওয়া উচিত, শান্তিপূর্ণ হবে নির্বাচন হোক, সত্যিকার নির্বাচন হোক, যে ক্ষমতা আর বেশি ক্ষমতা দেশ চালাবে, এটা তো যে বেশি ভোট পায় চালাবে, না হলে কিন্তু অস্বাভাবিক। যেটা এক সদস্য অবস্থা এরকম হইতে পারে, বিএনপি আওয়ামী লীগ একত্রে কাজ করলো, দেখা যায় হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দেশটা। বিএনপি এবং আওয়ামী লীগ যদি একত্র হয়, যদি তাও দেখা যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কেননা অন্যরা সুযোগ নেবে। এবং বেকার লোক আছে, খারাপ লোক আছে, সন্ত্রাসী লোক আছে, এবং দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে, ইনভেস্টমেন্ট কমে গেছে। আমরা যদি একটা স্থির দেখাতে পারি, একটা মজবুত গণতন্ত্র দেখাতে পারি, অ্যাটলিস্ট আমরা জাতীয় ঐক্য দেখাতে পারি, তাহলে হয়তো ইনভেস্টমেন্ট আবার নতুন করে শুরু হবে, দেশে কোটি কোটি মানুষ, বেকার মানুষের কর্মসংস্থান হবে, দেশের স্থিতিশীলতা আসবে। যে পর্যন্ত এটা না হবে সে পর্যন্ত আমার কাছে মানুষের ভয় আতঙ্ক থাকবে, একটা অস্থিতিশীল অবস্থার কথা। না, আমি খোকনবার সঙ্গে পরিপূর্ণভাবে একমত। দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত রাখা দরকার। কোনোভাবে মানুষ আন্দোলনের নামে সহিংসতা দেখতে চায় না, আবার যেন তেন উপায়ে ক্ষমতায় টিকে থাকতে হবে এই কনসেপ্টকেও মানুষ বিশ্বাস করে না। ক্ষমতা কোনোভাবেই চিরস্থায়ী না। একটা সময় দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ
খুব স্বাভাবিকভাবে চিন্তা করতো যে এই দেশটা আমরা নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছি, আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি, বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পরে রাজনীতির গতি প্রবাহ অন্যদিকে গেছে। বিএনপি নেতারা কেউ কেউ বক্তব্য দিয়ে বলতেন 50 বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার চেহারা দেখবে, 50 বছরও একটা বক্তব্যের ভিতরে আছে। সেইখানে কিন্তু বিএনপি 50 বছর না, এখন সে বিরোধী দলেও নাই। এই জন্য ক্ষমতায় যারা থাকেন, ক্ষমতার বাইরে যারা থাকেন, তাদের মনে রাখা উচিত রাজনীতি করি নিজের বিত্ত বৈভব সৃষ্টির জন্য না, মানুষের কল্যাণে, দেশের কল্যাণের জন্য রাজনীতি। আর নিজেকে উৎসর্গ করার জন্য যদি রাজনীতি না হয়, তো সেটার নাম রাজনীতির ডেফিনেশন থেকে চেঞ্জ করে দেওয়া দরকার। রিয়েলিটি হচ্ছে দুর্বৃত্তায়নের জায়গা থেকে আমরা পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। এই জায়গায় বেরিয়ে আসার জন্য কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক কনসেপ্টে আসতে হবে। সেই কনসেপ্টটা ধরুন, আজকে বর্তমানে ক্ষমতাসীন দল একটা নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করলো। বিএনপি যদি বলেন যে না, ওনার অধীনে আমি নির্বাচনে যাব না, এই জন্য একটা ফর্মুলার জায়গা হওয়া দরকার, যে বিশ্বাস আস্থার জায়গাটা, সেই জায়গাটার সমঝোতার একটি জায়গা অনিবার্য হয়ে দরকার। কিন্তু আবার গালিগালাজ করে ওটা সমাধান হয় না। যে অবৈধ সরকার 75 15 আগস্টের চেয়ে ভয়াবহ অবস্থা হবে, তখন তাদের মনে হয় ভয়াবহ অবস্থা হবে, এখন 75-এর মতো অবস্থা নয়, দেখি কি ভয়াবহ অবস্থা করো। এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে। ইদানিং নেতা নেত্রীদের অনেকে বক্তব্য বিবৃতি, যেগুলো আমার কাছে মনে হয় ন্যূনতম শিষ্টাচার রক্ষা করছেন না। কে কত কাকে গালিগালাজ করে, স্তুতি বাক্য করে কতটা পপুলার হতে পারেন স্ব নেতা নেত্রীদের কাছে, সে জাতীয় একটা নোংরা প্রতিযোগিতাও চলছে। এই প্রতিযোগিতার থেকেও বেরিয়ে আসা উচিত না। আমি চূড়ান্তভাবে বলতে চাই, কীর্তির মাধ্যমেই অমরত্ব লাভ করা যায়। দেহটি নশ্বর, কীর্তি অবিনশ্বর। সেই অবিনশ্বরতা লাভ করার জন্য যদি কাজ না করি, বহুমন্ত্রী ক্ষমতায় আসছেন, বহুমন্ত্রী চলে গেছেন, অনেকের কিন্তু কেউ খোঁজও রাখে না। আর কেউ মন্ত্রী হন নাই, এমপি হন নাই, তাদের কিন্তু স্মরণের আবরণে তাদের মরণকে আমরা যত্নে ঢেকে রাখি। সেই জায়গাটা রাজনীতির কনসেপ্ট হবে। দর্শক, এই ব্যাপারে আমি একমত আপনার সাথে। শেষ প্রান্তে দিতে আমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী তর্কযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। দুজনই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সাবেক সম্পাদক, একজন বর্তমান সম্পাদক, যিনি আগেও সম্পাদক ছিলেন, এবং দুজন একজন একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় নেতা, শীর্ষ সারির নেতা, অন্যজন কোনো দলীয় পদে না থাকলেও তিনি যে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, ওই দলের প্রতি তার সমর্থন আছে, এটি কম বেশি সবারই জানা। দুজন অনেক তর্ক করেছেন, ভিন্নমত পোষণ করেছেন, কিন্তু আলোচনাটা প্রকৃত শেষ পর্যন্ত এক সুরেই তারা শেষ করেছেন। এবং সেই সুরটা হচ্ছে এরকম যে বাংলাদেশে গণতন্ত্র বলি, আইনের শাসন বলি, সুশাসন বলি, সেই জায়গাগুলোতে বেশ ব্যত্যয় রয়েছে এবং বড় ধরনের ব্যত্যয় রয়েছে। 43 বছরের গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আমরা গড়ে তুলতে পারিনি। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধীরে ধীরে নিচের দিকে নেমেছে, এর কোনো উন্নতি হয়নি। এবং যেহেতু 43 বছরে এটি হয়নি, কাজের দায় একা কার উপরে বর্তায় না, উভয়ের উপরই বর্তায়, কম বেশি হয়তো পার্থক্য থাকবে। আর বর্তমানে যে অচল অবস্থা, বা সে বিষয়ে অবশ্যই একমত নন, ভালো অবস্থা যাই বলি না কেন, কিন্তু জনমনে যে পারসেপশন বা ধারণা যা আছে, অসন্তোষ আছে, সবার মধ্যে না থাকলেও অনেকের মধ্যে আছে বা কারো কারো মধ্যে আছে, সেগুলো দূর করবার দায় কিন্তু প্রধানত যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, সেবা করবার জন্য আছেন, তাদের উপরে বর্তায়। এবং যে দুর্বলতাগুলো, সেগুলো কাটিয়ে উঠবার ক্ষেত্রে নেতৃত্বের জায়গাটাও তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছেন, সেটি যেভাবেই থাকুন না কেন, তাদের উপরেই বর্তায়। আর অন্যদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, যেন পুরো পরিস্থিতিটা একটা ইতিবাচক সমাধানের দিকে চায়। আমরা আশা করব যে এই বোধের উপলব্ধিটা আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে হবে, সেটি তাদের জন্য, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য খুবই জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য।